নমস্কার, ডাক বাংলার সাক্ষাৎকার পর্বে আজকে যিনি অতিথি হিসেবে এসেছেন তার ভূমিকার কোনো প্রয়োজন নেই। তিনি বাঙালির কাছে চিরমৃন্ময়ী আর সারা বিশ্বের কাছে অ্যাক্টর, ডিরেক্টর অপর্ণা সেন। নমস্কার, তোমাকে আমাদের ইন্টারভিউ পর্বে স্বাগত। তোমার অভিনয় জীবন বা তোমার অন্যান্য অনেক হয়তো কথা তোমার ইন্টারভিউতে হয়েছে, কিন্তু আমি কখনো দেখিনি যে তোমার শুধুমাত্র পরিচালক সত্তাটা নিয়ে বা তার পেছনের ভাবনা বা তার পেছনের যাপনটা নিয়ে খুব বেশি কথা হয়েছে। তাই জন্য আমার খুব ইচ্ছে যে আমরা সেইটা নিয়ে ইন্টারভিউ শুরু করি। আমিও খুব খুশি, কারণ আমি 40 বছর ধরে হাড়ভাঙা খাটুনি কেটে ছবি বানিয়েছি। এখনও আমাকে আলাপ করিয়ে দেওয়া হয়, পরিচয় করিয়ে দেওয়া যে এই যে স্বনামধন্য অভিনেত্রী অপর্ণা। মানে আমি ভাবি যে তাহলে এত পরিশ্রম বৃথা গেল। একদমই বৃথা যায়নি, কারণ তোমার ছবিগুলো আমাদের জীবনের সঙ্গে একদম কি বলবো জড়িয়ে আছে, জারিয়ে আছে আর কি। তো আমার প্রথম যে প্রশ্নটা মাথায় এসছিল সেটা হচ্ছে, তুমি যখন প্রথম সিনেমা পরিচালনা করছো তখন তোমার বয়স খুব কম, তোমার কেরিয়ার তুঙ্গে। হ্যাঁ, মানে সেই হিসেবে কেরিয়ার তুঙ্গে, তোমার মেয়েরা ছোট, তখন মানুষ করতে হচ্ছে, চতুর্দিকের হাজারটা কাজ সামলাতে হচ্ছে সব কিছু নিয়ে। সেই সময় তুমি মানে এইরকম একটা ঘনঘটাময় জীবনে প্রথম তুমি এমন একটা বিষয় নিয়ে সিনেমা করতে শুরু করলে, বিষয়টা হচ্ছে একাকিত্ব। মানে যখন মানুষের একাকিত্ব নিয়ে হয়তো ভাবার কোনো সময় থাকে না, তুমি সেটা করলে একাকিত্ব নিয়ে। কিন্তু আমার ছোটোবেলা থেকেই যারা একা, বৃদ্ধ বা কোনোভাবে মার্জিনালাইজড, মানে সেরকম ধরনের মানুষদের সম্বন্ধে একটা খুব আগ্রহ ছিল, ইন্টারেস্ট ছিল, সমবেদনাও ছিল। বিশেষ করে বুড়ো মানুষদের সম্বন্ধে আমার মনে হতো তাদের তো কিছু লুক ফরওয়ার্ড করার কিছুই নেই প্রায় মৃত্যু ছাড়া। কেন যেন ভীষণ একা বুড়ি মানুষ, এদের সম্বন্ধে একটা। আর তাছাড়া আমি তো ওইভাবে মানে আরম্ভ করিনি। আমি তো আরম্ভ করতে গিয়েছিলাম কারণ আমি ওই আর ভালো লাগছিল না হিন্দি ছবি, বম্বের একটা ছবি সেটে বসে সেখানে দেখলাম যে আলো হচ্ছে তো হচ্ছে, কী সব হচ্ছে, কেউ আসেনি একটা। যাই হোক, আমি গ্রেড রুমে বসেই আছি আর আমার মনে হচ্ছে সারা জীবন আমাকে এই করতে হবে। মা গো, আমি যেসব ছবিতে বিশ্বাস করি না সেগুলোই আমায় করে যেতে হবে, পেটের দায়। তখন আমার মনে হলো না, আমাকে অন্য কিছু করতে হবে। তো আমি ভাবলাম যে স্কুলে তো যখন ছিলাম, স্কুল কলেজে লেখার হাতটা খারাপ ছিল না, তো আমি একটা গল্প লিখি, ছোটো গল্প কাকে নিয়ে লিখবো, যদিও উৎপলদার চেলা। হ্যাঁ, তা সত্ত্বেও তখন কোনো একটা মানে শুভ বুদ্ধির চাড়া দিয়েছিল যে বাবা, যাদের সম্বন্ধে জানো না, কারখানার মজুর বা চাষি, তাদের সম্বন্ধে, তাদের জীবনযাত্রার সম্বন্ধে তোমার সম্যক পরিচয় নেই, তো সেটা নিয়ে লিখবার চেষ্টাই করো না। কী পরিচয় আছে? তখন আমার মনে হলো যে আমার না, আমাদের সে খুব হাই সোসাইটির লোকজনদের নিয়ে লিখতে একেবারে ইচ্ছে করতো না। তখন আমার মনে হলো যে আমাদের স্কুলে যারা পড়াতেন, যে অ্যাংলো ইন্ডিয়ান টিচাররা, যাদের দুচ্ছাই করা হতো অনেক সময়, বিকজ তারা ইংরেজও না, ভারতীয় নয়, অথচ তারা খুব মানে খুব মমতাময়ী ছিলেন, স্নেহময়ী ছিলেন, সবসময় ভালো পড়াতেন না, কিন্তু মনে হলো তাদের নিয়ে লিখি না কেন। এবং লিখতে লিখতে সেটা একটা চিত্রনাট্য হয়ে গেল। মানে এই যে তুমি বলছো যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, এই যে ধরো তুমি তো যখন প্রথম সিনেমা করতে শুরু করলে তখন কি তুমি ভেবেছিলে যে তোমার দর্শক কারা হবে? কারণ ধরো বাঙালি দর্শক যারা, তাদের সঙ্গে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির জীবন নিয়ে তারা খুব বেশি ওয়াকিবহাল নয়, এবং ছবিটা ইংরেজিতে, তোমার প্রথম ছবি, যা বাঙালি দর্শকের সঙ্গে একটা দূরত্ব তৈরি করতে পারে আর কি। এতগুলো রিস্ক নিলে আমি আজ অবধি এখনও আমি দর্শক ভেবে ছবি করি না। আমার মাথায় একটা কাইন্ড অফ আদর্শ দর্শক থাকে, যারা মোটামুটি শিক্ষিত, মোটামুটি তারা মানে আমারই মতন। মানে আমি খুব কঠিন বিষয় নিয়ে ছবি করছি না, যেটা মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, এমন সমস্ত রেফারেন্স থাকছে না যে এটা না পড়লে এটা ছবিটাই বোঝা যাবে না, এরকম করছি না। একটা সাদামাটা গল্পই তো বলছি, একটা বুড়িকে নিয়ে। তার সম্বন্ধে আমার যখন সমবেদনা হচ্ছে, কষ্ট হচ্ছে, তার একাকিত্ব যখন আমাকে মুভ করছে, তখন দর্শককেই বা করবে না কেন? এইরকম ধরনের একটা খুব সরল একটা ভাবনা নিয়ে শুরু করা, এবং সেই ভাবনার সেই সারল্যটা আমার আজও আছে। মানে আমি কখনো
ভাবি না যে এটা কি লোকে কোট আনকোট খাবে, এটা আমার নেই, কোনো দিন ভাবিনি। তাই নিয়ে আমার তো আশ্চর্য লাগে সঞ্চারী যে আমি এই যে 40 বছরের ওপর ডিরেকশন দিচ্ছি, এখনও যে আমি তার জন্য টাকা দেয় লোকে আমাকে, আচ্ছা আপনি একটা ডিরেকশন দিন, সেটাতেই আমার মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে। আমার কেন? কারণ আমার সাবজেক্টগুলো এমন যে সেটা ঠিক ওই লোকে খাওয়া টাইপ সাবজেক্ট নয় তো। হ্যাঁ, লোকে খাওয়া টাইপ হয়তো না হতে পারে, কিন্তু লোকে একাত্ম তো হতে পারে। সেটা হচ্ছেও তো, কারণ খুব সিনসিয়ারলি করা, এটাও তো ঠিক। তার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু সিনসিয়ারিটির অভাব নেই। যে তুমি যে এক্ষুনি বললে যে তোমার মাথায় একটা থাকে যে শিক্ষিত দর্শক। শিক্ষিত মানে একটা কী করে বলবো, একেবারে অশিক্ষিত দর্শক হয়তো না, এটা বলতেও খারাপ শোনায়, কারণ অনেক অশিক্ষিত মানুষও আমার ছবি দেখে ভালো লেগেছে তাদের। কিন্তু আমি বলবার চেষ্টা করছি যে মোটামুটি আমাদের জীবন বুঝতে পারবে, মানে একটা বুড়ির জীবনের দুঃখ দুর্দশা বা একাকিত্বটা তাকে, তার মনটা ছোঁবে, এইরকম একটা দর্শক আর কি। তুমি রেফারেন্সের কথা বললে, আমার সিনেমায় সেরকম কোনো রেফারেন্স নেই, কিন্তু ধরো 36 চৌরাঙ্গি লেনে যখন আমরা একদম শেষ দৃশ্যে দেখি জেনিফার কেন্ডল তখন কিং লিয়ার থেকে বলছেন, আর পেছনে পেছনে কেকটার ইয়েতে একটা কুকুর যাচ্ছে, কুকুর সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবার এইটা আমার হট করে দেখে মনে হলো যে এটা একদম যেন মহাপ্রস্থানের পথের সঙ্গে একটা কোথাও মিল আছে, যে মানে এটা কি তোমার সচেতন ভাবনা নাকি অতি কল্পনা? আমার অতি কল্পনা বলবো না, যে যেরকমভাবে দেখো একটা ছবির মধ্যে অনেকগুলো সত্যি হতে পারে। তুমি যেরকমভাবে দেখছো সেটাও সত্যি, আমি যেরকমভাবে করেছি সেটাও সত্যি, আবার আর 5 জন যেরকমভাবে করেছে সেটাও সত্যি। তাতে কি হলো, ছবিটাই তো এতগুলো লোকের ভাবনা দিয়ে ছবিটা, ফাইনাল প্রোডাক্টটা সমৃদ্ধ হলো। একটা জলে একটা পাথর ছুঁলে যেরকম হয়, রিপলগুলো ছড়াতে ছড়াতে অনেক দূর অবধি চলে যায়। এটা নিয়েও আলোচনা আছে, এটাই কি বিষয় ছিল, ওটাই কি বিষয় ছিল, আলোচনা হতে হতে ছবিটাই তো সমৃদ্ধ হচ্ছে। আমার তাতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি। মানে আমার যেন মনে হয়েছিল যে এখানে জেনিফার কেন্ডল একদম একা চলেছেন, মানে এরপরে উনি বুঝতেই পারছেন যে ওর জীবনটা আছে বলে কুকুররূপী ধর্ম, এবং সেই আর কি যে ওর সঙ্গে ওর একাকিত্বটাই মানে ওর জীবনের। এটা ভাবিনি, ইন্টারেস্টিং ভাবনা তোমার, এটা ভেবে করিনি। আমার তখন মনে হয়েছিল যে শেক্সপিয়ার পড়াতেন, উনি ভালোভাবে পড়াতেন না। এখন ভালোভাবে যে পড়াতেন না সেটা বলার ভঙ্গিটা, প্রকাশভঙ্গিটা এত সহজ ছিল যে উনি বলছেন আর স্পেলিং মানে লিখছেন বোর্ডে আর পড়ে যাচ্ছেন, তাতে বাচ্চারা এদিক ওদিক কমিক বুক পড়ছে, পড়ছে, তাদের ইন্টারেস্টিং। এরপর যে টিচার এলেন, তিনি একটা অ্যাকচুয়াল গ্লোব থিয়েটারের একটা রেপ্লিকা নিয়ে উনি ওদের দিয়ে অভিনয়টা করাচ্ছেন, ওদের অ্যাকচুয়াল পার্টিসিপেশন হচ্ছে। এখন খুব অত্যন্ত বোকা লোকও বুঝতে পারবে যে এ ভালো পড়ায় না, এটা বুঝতে তো কোনো অসুবিধা হবে না। তারপরে উনি যখন একা একা চলে যাচ্ছেন শেক্সপিয়ারের কিং লিয়ার আবৃত্তি করতে করতে, দেখো একটা ছবিতে, একটা যে কোনো মানে রিচ ছবিতে অনেকগুলো স্তর থাকে, সব স্তরটা সবাই সব স্তরে পৌঁছতে পারে না। তার মানে কি গল্পের কিছুই পৌঁছলো না তাদের কাছে? তা নয়, কিন্তু অনেকটাই পৌঁছলো, অনেকগুলো গভীরতর স্তর তাদের কাছে পৌঁছলো না। তারা সেখানে তারা ডিপ্রাইভড। আর কি বলবো, তাদের যদি ধৈর্য থাকতো সেটা নিয়ে দেখতে, একটা সিরিয়াস ছবি 2-3 বার 4 বার করে দেখতে, বা তাই নিয়ে একটু পড়াশুনো করতে, আলোচনা করতে, যেটা ফিল্ম সোসাইটি যখন ছিল হতো, তাহলে তারা আরও বেশি উপলব্ধি তাদের হতো, তারা সমৃদ্ধ হতো। আর কি বলবো বলো না। আচ্ছা, পরের ছবিতে আসি। ধরো পরমা ছবিতে তুমি এমন একটা বিষয় তুলে ধরেছো যা বাঙালি সমাজে ছিচিক্ষার যোগ্য। এখানে এক নারী পরকীয়া করছে এবং পরিচালকের পূর্ণ সমর্থন রয়েছে তার প্রতি, আমরা বুঝতে পারি। এবার তোমার মনে হয়নি যে তুমি এতদিন আগে, ধরো আজ থেকে 40 বছর আগে পরমা, তখন এই ধরনের মানে সমাজে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হবে, এমনকি তোমার পার্সোনাল জীবন নিয়েও লোকে আকাতা কুকথা বলতে পারে নাকি? তুমি তাহলে তোমাকে একটা গল্প বলি। আমরা তখন, এটা হচ্ছে আমাদের পরমার যে একটা প্রিমিয়ার হচ্ছে, পরমার প্রিমিয়ারের সময় ইন্দিরা হলটা ওই ওপরটা নেওয়া হয়েছিল, মানে ব্যালকনিটা নেওয়া হয়েছিল, মানে প্রডিউসার নিয়েছিলেন যে সবাইকে নিমন্ত্রণ, যাদের ডাকা। একতলাটা বিক্রি হয়েছিল সিট।
এবার আমার তো কৌতূহল আছে, কীরমভাবে নিচ্ছে লোকে, কীরম হচ্ছে আমার ছবি। আমি নিচে নেমে গেছি, নিচে নেমে ওমা বেশ কতগুলো মানে ষণ্ডা প্রকৃতির যুবক, তারা একেবারে হাতা ফাতা গুটিয়ে ভেবেছেনটা কি, মানে আমাকে বলছে ভেবেছেনটা কি, নারী স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচার। আর আমি ভীতু প্রকৃতির মানুষ, সত্যি কথা বলছি। আমি না 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 শেষ অবধি দেখুন, আবার দেখাবে, আমি আসছি ওপর থেকে, হ্যাঁ আপনারা দেখুন না পুরোটা, তারপরে আমরা কথা বলবো। এইবার হয়ে গেল ছবি, আমি আর ভয় নিচে নামছি না, ওরা ধরবে আবার। কিন্তু তিনটে বুড়ি এদিক ওদিক তাকে, প্রায় হল খালি, আমার কাছে এসে এদিক ওদিক তাকিয়ে কেউ শুনতে না পায় এমন করে বলে গেল, বেঁচে থাকো মা। মানে আমি বুঝতে পারলাম যে তাদের জীবনে বঞ্চনাটা কতখানি ছিল, যে তারা এই বয়সে, তাদের 70-এর ওপর বয়স হবে, ছোট্ট ছোট্ট তিনটে বুড়ি, তারা এসে বলে গেলেন আমাকে এই কথাটা। তারপর কি বাড়ি গেলাম যখন, ওখানে তখন দীপঙ্কর দে তো অভিনয় করেছিলেন, উনি এসেছিলেন, তারপরে দিলীপ রায় এসেছিলেন, এমনি ছবিটা দেখে আমার বাড়িতে এলেন। তো ওরা আমাকে বলছেন যে রিনা এটা তোমার, এটা তুমি মানে রাখতে পারবে, বাঙালিরা নেবেই না এই জিনিস, একদম বাদ দিয়ে দাও, তুমি অনেকগুলো এডিট করো। আমারও রোগ চেপে গেল। আমি বললাম যে না, এখন তো ইটস ডান ডিল, হয়ে গেছে জিনিসটা, ফেটা কমপ্লিট, আমি একটা ফ্রেমও কাটবো না। তখন না তাহলে চলবে না। আমি বললাম তাহলে চলবে না। 17 এক একটা হলে 17 সপ্তাহ করে চলেছিল, এক একটা হলে। তারপরে তাদের নাকি শুনেছি পয়সা দিয়ে ছবিটা নামাতে হয়েছিল অন্য প্রডিউসারদের, যাতে তাদের ছবি ঢুকতে পারে, এত চলেছিল। আচ্ছা কেন চলেছিল? অনেক রকমের প্রতিক্রিয়া হয়েছিল সঞ্চারী। আমার বাবাকে এসে বলল যে আপনার মেয়ে রাখির মুখ দিয়ে বলেছে আমার কোনো অপরাধ বোধ নেই। এটা কি হতে পারে? অপরাধ বোধ থাকতেই হবে। নেই মানে? তো বাবা বলেন দেখুন আমি তো ছবিটা বানাইনি, আমার মেয়ে বানিয়েছে, আপনি আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, তো যাই হোক, এরকম তো হতো বাড়িতে। শুনেছি যে মেয়েরা নাকি এরকম, আমার কাছে তখন খবর আসে, মেয়েরা বলছে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো আমি পরমা হয়ে যাব। ভাবো মানে এই কী রকম প্রতিক্রিয়া, এবং লোকে দেখে দেখে শেষ করতে পারছে না, ভালো বলছে, খারাপ বলছে, মাঝামাঝি বলছে। কিন্তু কি হয় জানো তো, এটাই তো দরকার, মানে কোথাও একটা কোনো একটা জায়গায় একটা সত্যিতে ঘা পড়েছে একদম। হ্যাঁ, তাতে করে লোকে যেটা রাগ ঢাক ছিল, চাপা ছিল, সেটা হঠাৎ বেরিয়ে এসছে চোখের সামনে, নিতে পারছে না। হ্যাঁ, এটাই হয় তো, আমাদের একটা হার্ড মেন্টালিটি আছে না, অন্যরা যা করবে আমরা কিরকম ভেড়ার পালের মতন সেটাই করবো। একদম, মানে আমার যেটা মনে হয়, এই যে তুমি বললে না কথাটা যে অপরাধ বোধ নেই, এইটা বোধহয় পিতৃতন্ত্র সব থেকে বড় আঘাত। পিতৃতন্ত্র তখন খেপে গিয়ে প্রতিক্রিয়া, তার মানে আচ্ছা এখন এইটা তুমি কাকে বোঝাবে? যে যতই হোক বিবাহ প্রতিষ্ঠানটি তো মানুষেরই সৃষ্টি করা, এবং পুরুষ মানুষের সৃষ্টি করা। কেন না, তাতে যাদের তার যা সম্পত্তি, যা যখন চাষবাস আরম্ভ করলো মানুষ শিকারী জীবন থেকে, তাদের যা সম্পত্তি রয়েছে সেটা তাদের ট্রাইবে বা তাদের ছেলেমেয়ে, ডিরেক্টলি তাদের ছেলেমেয়েরা পাবে। সুতরাং তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে সহবাস করা চলবে না। এটা যদি আমার সন্তান না হয় আমি জানবো কী করে? মা বললে তখন তো আর ছিল না যে তুমি ডিএনএ টেস্ট করাতে পারছো। তো এইভাবে বিবাহ প্রতিষ্ঠানটা হচ্ছে মানুষেরই গড়া। এখন দেখো মানুষই সেটা ভাঙতে আরম্ভ করেছে, দেখছো না? তো চারপাশে দেখছি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মানে ভাঙাটা, মানে এখানে যেরকম তুমি দেখিয়েছো যে সুধা পিসির যে ইয়েটা মানে চরিত্রটা আর কি, সুধা পিসিও এককালে প্রেম করেছিলেন, তখন তো প্রেম করাই বোধহয় সমাজ বহির্ভূত কাজ ছিল বলে তাকে উপরের ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। তার যেরকম হলো, আবার যখন আমরা সিনেমা শেষে আসি তখন আমি দেখি পরমা, তারও মানে সুধা পিসিরও চুল কাটা, কিন্তু পরমার চুল অন্য কারণে কাটা হলো। মিলিয়ে দিয়েছিল। হ্যাঁ, পরমার সুধা পিসি মিলে গেল। মানে সুধা পিসি যে কারণে শাস্তি পেয়েছিলেন, পরমাও কিন্তু সেই কারণেই শাস্তি পেল। খালি একটাই একটু যে এখানে কোথাও যখন বলছে আমি চাকরি করব বা আমি অন্যভাবে বাঁচবো, এখানে একটা আমরা আশ্বাস দেখতে পাই, একটা নতুন জীবনের আশ্বাস দেখতে পাই, নিজের আইডেন্টিটিটা খুঁজে পায়, যেটা হারিয়ে গিয়েছিল। এটা দুটো জিনিস থেকে এসেছিল বলি তোমায়। একটা হচ্ছে আমার খুব প্রিয় বান্ধবী, কলেজের, এখন মারা গেছে, তার ছেলের মুখে ভাতে আমরা গিয়েছি। হ্যাঁ,
সেখানে গিয়ে দেখলাম আমাদের সেই বান্ধবীটি আমাদের দেখে একেবারে সেই সেই স্কুলের যেসব টিচারদের যেরকম ডাক নামে আমরা ডাকতাম, উদ্ভট উদ্ভট নাম দেওয়া হতো না, সেই সব নামে ডাকছে। তারপরে মানে আমাদের সেই এই কথা মনে আছে, ওই পিকনিকটা মনে আছে, মানে একদম মনে হচ্ছে সেই আমরা সব 15-16 বছরের মেয়ে। একজন ভদ্রমহিলা এলেন, ওর কোনো রকমের শাশুড়ি, খুব শাশুড়ি বা মা শাশুড়ি। ও মা কেমন আছেন কাকিমা, পায়ে হাত দিয়ে প্রণাম করলো, তিনি চিবুক ছুঁয়ে ইয়ে করলেন, সব খবরাখবর, আত্মীয় স্বজন কেমন আছে, লেনদেন সব হলো। তারপরে আরেকজন এলেন তার ছেলের বউকে সঙ্গে নিয়ে, যে আমাদের এই বান্ধবীর থেকে ছোট, সে আবার আমাদের বান্ধবীকে প্রণাম করলো। সে আবার তক্ষুনি বড় হয়ে গেল, মানে ও মা আপনার বৌমাকে কী মিষ্টি হয়েছে, কত কি অমুক তমুক, ভালো থাকো মা। সে তখন হঠাৎ সে তার কাকিমা না পিসিমা হয়ে গেছে। তা আরে স্পোর্টসে ভালো ছিল, ফার্স্ট হতো ক্লাসে, হেড গার্ল ছিল, দারুণ আবৃত্তি করতো, নাটক করতো। আমি ভাবছি সেই মেয়েটা এই যে এতগুলো পরিচিতির আড়ালে চাপা পড়ে গেছে, সে কোথায়, তাকে খুঁজে পাচ্ছি না। সে কোনজন, সে সবগুলোই সে, এইটা মনে হচ্ছে। এই আইডিয়াটা থেকে হয়। আর খুব ইনফ্লুয়েন্স হয়েছিলাম তোমার ঘাটার সাধ্যম বলে একটা ছবি হয়েছিল না, আমাদের গিরিশ কাসারওয়ালি ছবিটা, যে আর্কিটিপাল অ্যাডাল্ট্রেস, যে চুল কাটা আর মানে মানে শাড়ি ওরকমভাবে একদম নিরাভরণ। সেখান থেকে দুটো জিনিস আমার মাথায় এসেছিলো। একটা হচ্ছে যে ওই অ্যাডাল্ট্রেসের চেহারাটা মাথা মুড়োনো, মাথা মুড়িয়ে গোল্ডেলে বের করে দেয়, মাথা মুড়োনো চেহারাটা, মাথা মুড়োনো ইমেজটা আমাকে হন্ট করেছিল। এটা আমার হয়, ইমেজটা আসতে থাকে, এবার ইমেজটা কী করে গল্পে ফিট ইন করবো। সেই জন্য আমার ওই যে ও আত্মহত্যা করার চেষ্টা করলো, পড়ে গেল, পেছন দিকে লাগলো, মনে হলো যে ব্রেনে অপারেশন একটা করতে হবে, তাই জন্য চুলটা কাটা হলো। হ্যাঁ, এইটা কিন্তু পরে এসছে, আগে আসেনি। এই যে নিজেকে খুঁজে পাওয়াটা, সেটা ওই একটা প্রতীকীভাবে এসেছিল একটা গাছ, হ্যাঁ, যেটা কৃষ্ণ পল্লবীও বারবার গুলিয়ে যেত, খালি ওটাকে ক্যালেন্ডুলা বলতো, যা সেটা তো গাঁদা ফুল, এটা বলতো। এই যে একটা অদ্ভুত ওয়ার্ড অ্যাসোসিয়েশন হতে থাকে না আমাদের জীবনে, ঠিক সেইগুলো নিয়ে এসেছিলাম আর কি। আর পরমার ওই সুধা পিসির সঙ্গে একাত্ম হয়ে, যে আমাদের আসলে একজন ছিলেন টুলু মাসি বলে, তার পরে মার কাছে শুনেছি, মানে আমি বড় হয়ে, যে তার একটা অবৈধ সন্তান হয়েছিল একটি। তারপরে তাকে মানে পেটে সন্তান পেটে আসার পর, অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার দিদিমা নিয়ে গিয়েছিলেন কোনো দূরে কোথাও। সেই সন্তানটি ভূমিষ্ঠও হয় এবং তারপরে তাকে দিয়ে দেওয়া হয়। আর এবারে তাঁর তো জীবনটা তো একটা কলঙ্কের দাগ পড়ে গেল, বিয়েটে তো হলোই না। তো উনি থাকতেন ওখানে, তারপর টিবি হয়েছিল, ওপরের ছাতের ঘরে উনি থাকতেন একা। সেইটা বোধহয় কোথাও মাথায় ঘুরছিল, টুলু মাসিরটা, সেটাকে আমি সুধা পিসি করে দিয়েছিলাম। আর পরে আমাকে যশোধরা বাগচি বলেছিলেন যে এটা হচ্ছে ওম্যান ইন দি অ্যাটিক। তো আমি বললাম যে তার আগে কিন্তু আমি ওই বইটা পড়িনি। হ্যাঁ, তো বললেন ওটা পড়ার জন্য কিছু, এগুলো রেশিয়াল মেমোরি। তো আমি বললাম, আমি তো এটা পড়িনি জেন এয়ার তখন। তা তো কিন্তু অথচ জেন এয়ারের ওই ওম্যান ইন দি অ্যাটিকের সঙ্গে এটা, এই সব ব্যাপারগুলো ছিল। এগুলো অনেকগুলো এখন আমি বলছি, কিন্তু সঞ্চার তখন অবচেতন থেকে সচেতনে কিভাবে এসেছে আমি তাও জানি না। পরমায় তুমি যে চরিত্রটা করেছিলে, শিলার চরিত্র, পরমা যখন একটা নৈতিক দ্বন্দ্ব নিয়ে শিলার কাছে আসে, বলে যে আমি ঠিক করছি কি না, তখন তোমার চরিত্রের মুখে একটা সংলাপ ছিল যে তুই যেমন কারোর সম্পত্তি নোস, মানে তোর স্বামীর সম্পত্তি নোস, তেমনি এটাও ভাবতে হবে যে রাহুল তোর সম্পত্তি নয়। মানে ও পরকীয়া করছে, সেখানে ও একটা মুক্ত মন তার স্বামীর হয়তো আশা করছে, তেমনি তার প্রেমিক যে ওর কাছে বাঁধা থাকবে না, সেটাও একটা কথা বলা হচ্ছে। এবং এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এবং অত বছর আগে তুমি বলেছো আর কি, যে এই যে সম্পত্তি, মানে কেউ মানে কোনো মানুষের সম্পত্তি নয়। মানে তোমার কি মনে হয় যে এখনও সেটা কিছুটা বদলেছে, নাকি এখনও সেই সম্পত্তি তো ভাবে বদলেছে? তো বটেই বদলেছে। মানে আমি বলছি যে খুব যেগুলো মানে নাগরিক যে সেকশনটা,
তাদের মধ্যে বদলেছে, শহর কেন্দ্রিক যারা তাদের মধ্যে বদলেছে। আমি জানি না কতটা। একটা দেখবে খুব যারা গরিব, যাদের হারাবার আর কিছু নেই, তাদের মধ্যে কিন্তু মরালিটিটা খুব বেশি থাকে না। আবার যারা খুব বড় লোক, যাদের এত পয়সা আছে যে কিচ্ছু এসে যায় না কে কী বললো, তাদের মধ্যেও খুব মরালিটি কার মধ্যে থাকে? মধ্যবিত্তর মধ্যে। ওই মধ্যবিত্ত ভ্যালুসগুলো হারাবার ভয় সমস্ত ওরে বারে, একে কী বলবে, ও কী বলবে, এ কী বলবে, আমার এটা করলে বদনাম হবে। কি বদনাম? আর অনেকে আছে বদনাম হবে তো হবে, কী হয়েছে তাতে, আমি আমার টার্মসে বাঁচবো। হ্যাঁ, এখন আমি বোধহয় এই মাঝামাঝি জায়গাটায় যে আমি আমার টার্মসে বাঁচে, বদনাম যদি হয় ভাই হবে, কিছু করার নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, হয়তো অল্প বয়সে ছবি করতে আরম্ভ করেছিলাম বলে খানিকটা সাহস ছিল, এবং খুব একটা আমার কাছে খুব একটা কখনো এসে যায়নি কে কী বলবে। যদি আমি ঠিক মনে করতাম তাহলে আমার খুব যায় আসতো না যে অন্যদের কি, হ্যাঁ অন্য কাউকে আঘাত করাটা, তার ক্ষতি করাটা, এটা আমি কোনোদিনই সমর্থন করিনি, নিজেই চেষ্টা করেছি যথাসাধ্য সেটা না করতে। কিন্তু এটা ঠিক নয় যে তার মানে আমি কি নিজেকে বলিদান দেবো, মানে আমার সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আমি সমাজের অনুযায়ী চলবো, সেটাও করব না। মানে এরকম একটা মনোভাব ছিল। তাই তুমি যে বলছো যে তখন সাহস করে যেতে, এই কথাটা বলেছিলাম, এটা আমার জেনুইনলি মনে হয়। এখনকার ফেমিনিস্টরা অনেককে দেখি শুধু মেয়েদের দিকটা দেখে। হ্যাঁ, আমি তো অর্ধেক আকাশে বিশ্বাস করি। আমাদের যদি অর্ধেক আকাশ হয়, পুরুষদের অর্ধেক আকাশ। মানে আমরা পুরুষ মহিলা সব কিছু নিয়েই কথা বললাম, তার উপরে মানুষ, আমরা মানুষ। তুমি যে এই মানুষের প্রসঙ্গটা এলে, এই প্রসঙ্গটায় আমি বলি, তোমার সিনেমার একটা রেকারিং থিম হচ্ছে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা। আমি বোঝানোর জন্য এই টার্মটা ইউজ করছি। এবং তুমি এমনভাবে বলো, মনে হয় তুমি যেন ওই জীবনটায় বেঁচেছো কোনোভাবে আর কি। মানে তুমি এতটা সহমর্মিতার সঙ্গে বলো আর কি। মানে তোমার শিল্প কি কোনোভাবে তাদের কাছে দায়বদ্ধ? তোমার তাই মনে হয় যে ওদের কথাটা? যখন পারমিতার একদিন করতে গেলাম, তখন আমি ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসিতে গেলাম, গিয়ে তাদের দেখলাম তারা কীরকমভাবে থাকেন। মানে প্রথমে আমাকে সুধা কল, যিনি তখন চালাতেন ওটা, এবং শি ইজ আ ওয়ান্ডারফুল ওম্যান। মানে আমি এত অ্যাডমিরেশন আমার সুধা কল সম্বন্ধে। তার নিজের একটি প্রতিবন্ধী সন্তান হয়েছিল এবং সেটাকে তিনি একেবারে করে ফেললেন। মানে সেটা নিয়ে মানে অনেকে কান্নাকাটি করে, আমার কেন এরকম হলো, এইসব করতে থাকে। উনি তার বদলে সেই সন্তানকে তো মানুষ করলেনই, একটা পথ দেখিয়ে মানে একটা জনহিতৈষীকর আর কি একটা জিনিস, জনহিতকর একটা ব্যাপার, জনকল্যাণকর একটা ব্যাপার করলেন, যেটা ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসি, আগে নাম ছিল স্প্যাস্টিক সোসাইটি। সেখানে যখন আমি গেলাম, তখন আমাকে সুধা বলছেন যে এরকম মৃত ছেলেটা মারা যাচ্ছে, এটা এখানে কেউ রাজি হবে না। আমি বললাম ও তাহলে আর কি করে, আমরা তো দেখাবো না, তাকে ঢাকা থাকবে, তার মুখটা মৃত মুখ দেখাবো না তো। না যাই না তুমি, আমি বলতে পারছি না, তুমি। উনি স্বাভাবিক কারণেই খুব এটা নিয়ে চিন্তিত ছিলেন। তো আমি যখন তাদের সাথে কথা বললাম, তারা সবাই কি এক্সাইটেড যে তাদের বাচ্চারা সিনেমায় তাদের দেখা যাবে। বলে না না কী হয়েছে, হ্যাঁ মুখটা ঢাকা থাকবে, কিছু এসে যায় না। এবং আমি যে বললি যে তারা যে বললেন যে কীরকমভাবে মানে তারা এই যে যখন আসেন দেখে, উমা এত লোকের বাড়িতে এরকম, আমি একা নই, এই যে একটা সেন্স অফ কমিউনিটি তৈরি হলো, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো জানো। আর আমার মনে হয়েছিল এরাও তো আমাদের দেশের নাগরিক। আমরা ছবিতে কি দেখি, সত্যি কথা বলতে কি, মানে যেটা বাণিজ্যিক ছবি, তার মধ্যে হিন্দু, এবল বডিড আর মেনলি পুরুষ, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মানে আইডিয়াল তার মধ্যে। কিন্তু আমার যে বিউটিশিয়ান ছিলেন, এখন মারা গেছেন, ওর মতন দরদি মনের মানুষ আমি খুব কম দেখেছি। কিন্তু তিনিও বলতেন যে না না ওখানে আমি যাবো না, আমার ভাল লাগে না যেতে, আমার ভীষণ খারাপ লাগে। আমি বললাম কেন, ওরা কিন্তু খুব সুখে আছে, ওরা একজন কিছু করতে পারে না, জিভ দিয়ে সে কম্পিউটারটা চালায় এবং তাতে মাধুরী দীক্ষিতকে চিঠি লিখছে সে। হ্যাঁ, তো আমি বললাম কিন্তু ওরা ক্রিকেট খেলছে, ওরা দৌড়তে পারে না বলে ওরা নিজেদের ক্রিকেটের নিয়ম বানিয়ে নিয়েছে। আমার এত ভালো লাগতো দেখে। তাই আমি বললাম যে তোর খারাপ লাগে তার কারণ
এদের আমরা সচরাচর দেখতে পাই না। আমরা সব সময় একটা যা আমরা দেখতে পাই নর্মেটিভ, তার মধ্যে আমরা রাখতে চাই। নর্মের বাইরে গেলে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না, তার বাইরে গেলে আমাদের কিরকম বিসদৃশ্য লাগে, ওর বাবা কীরকম যেন একটা। কিন্তু সেটা খামতিটা আমাদের। আমার তখন মনে হয়েছিল যে আমার ছবিতে আমি চেষ্টা করব একজন না একজনকে রাখতে, সে পার্শ্ব চরিত্র হোক, মেইন প্রধান চরিত্র হোক, যাই হোক না কেন, যে এইটুকুন বলতে যে এরাও কিন্তু আমাদের নাগরিক, আমাদের সিটিজেনরি comprises of all these people also, not only the মানে নর্মাল সো কল্ড মিস্টার এন্ড মিসেস আইয়ের একটা ছেলে, হ্যাঁ একটা ছেলে ছিল। সবসময় করা যায় না, জোর করে অনেক সময় ঢোকাতে হয়, কিন্তু আমি এটা করতে চেয়েছিলাম। সেই মনটা কিন্তু আমার, তুমি ঠিকই বলেছো, সেটা মনে হয়েছিল। আর মানসিক প্রতিবন্ধকতা যদি বলো, প্রতিবন্ধকতা বলবো কিনা জানি না, কিন্তু আমার কাছের খুব একজন মানুষ, সে ক্রনিক স্কিজোফ্রেনিয়াতে ভোগে, এবং তাকে আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমারও সুযোগ হয়েছে, কঙ্কনারও সুযোগ হয়েছে। ফলে 15 পার্ক অ্যাভিনিউতে আমরা যখন স্কিজোফ্রেনিয়া নিয়ে করলাম, অনেক জায়গায় ছবিটা মানে ডাক্তাররা ডেকে ডেকে ছবিটা দেখিয়েছেন। তার কারণ বলছেন যে স্কিজোফ্রেনিয়ার এইরকম রিয়েলিস্টিক একটা আমরা দেখিনি কোনো ছবিতে। কিন্তু তার ক্রেডিটটা আমার নয়, যাকে দেখে আমি এটা করেছি তার, মানে সে যে কথাগুলো বলতো, যা বলতো, সেটাকে একটু বদলে নিয়ে। হ্যাঁ, মানে এখানে যেরকম মিঠির আর কি 15 পার্ক অ্যাভিনিউতে কঙ্কনা যে চরিত্রটি করেছেন আর কি, সেখানে এই যে তার যে একটা নিজস্ব বাস্তব আছে, এবং ডাক্তার যখন বলে যে আমরা কে যে ওর বাস্তবটাকে অস্বীকার করব আর কি, সেইটাকে সম্মান করা, যেটা মানে সেই তাই নয় জানো, এই মেয়েটিরই একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে সে বলছিল আমাদের আরেকজন আত্মীয়, তার বাচ্চারা এসছে এবং তার বাচ্চাদের আয়াও এসছে। তো সে বলছে যে সে দেখেছে আয়া বাচ্চাকে মারছে। এই মেয়েটি বলছে যে যে স্কিজোফ্রেনিক। আয়া তো বলছে না, আমি কখনো হাত দিইনি, মারিনি, ও তো। এবং অথচ এই স্কিজোফ্রেনিক মেয়েটি বলেই যাচ্ছে যে না, আমি তো নিজের চোখে দেখলাম, অবাক হয়ে বিশ্বাস করতে পারছে না, কেন এই অস্বীকার করছে। তখন সবাই আয়ারকেই সমর্থন করলো, তুমি তো অনেক কিছুই বলো, অনেক কিছুই দেখো। সে সত্যি অনেক কিছু বলে, উল্টো পাল্টা বলে, হ্যালুসিনেট করে। তখন আমার মনে হয়েছিল, আজ যদি আমাকে কেউ বলে যে তুমি তো সঞ্চারীর সঙ্গে ইন্টারভিউ দিতে আসোনি, কী করে বলছো এসেছিলে, আসোনি তো, তখন আমার কিরম লাগবে? একদম তাই। এটা তো আমি তো জানি এটা ঘটেছিল, ও কিন্তু ওর কাছে পুরো জিনিসটাই বাস্তব, এবং আমরাও জানি না সত্যি হয়তো হয়েছিল, সেটাও আমরা জানি না। কিন্তু আমরা তাকে, যেহেতু সে অনেক সময় হ্যালুসিনেট করে, তার কথাটার কোনো আমরা মূল্য দিই। মানে ওইখানে যখন একবার শাবানা আজমিকে এসে বলে যে তোমাকে যদি কেউ বলে যে তুমি প্রফেসর নয়, তোমার কি রকম লাগবে? এক্স্যাক্টলি, আমার সেটা মনে হয়। তাছাড়া এই ছবিটা 15 পার্ক অ্যাভিনিউ স্কিজোফ্রেনিয়া সম্বন্ধে ততটাই যতটা নেচার অফ রিয়ালিটি নিয়ে, বাস্তবটা কী এক একজনের, প্রত্যেকেরই আমরা যখন দেখছি, প্রত্যেকের কাছে অল্প অল্প আলাদা দেখি তো আমরা, কিন্তু মোটামুটি এক দেখি। তুমি যেভাবে একটা জিনিসকে দেখলে, আমার হয়তো সেইটা মিস করে আরেকটা ডিটেল দেখেছি, আমার কাছে অন্যভাবে পৌঁছেছে। কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। উইটনেসদেরও তখন যখন উইটনেসদের প্রশ্ন করা হয়, তাদের একটু 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 বদলানো, মোটামুটি একরকম থাকে। এবার স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যেহেতু সে ডিলিউশনাল, হ্যালুসিনেশনস হয়, সেহেতু তার বাস্তবটা, তার দৃষ্টিভঙ্গিটা এত আলাদা যে আমরা মেলাতে পারি না। তাহলে কোন বাস্তবটা সত্যি, এটা কি আমাদের জাজ করার অধিকার আছে না নেই? সেটা আমার তোমার কাছে একটা প্রশ্ন। ধরো তুমি যখন এইটা বলছো, তার নিজস্ব বাস্তব আছে, সে সেই বাস্তবটাতে বাঁচতে চাইছে, কিন্তু সেটা কি তার কাছে কখনো মানে এই বাস্তবে যেহেতু তাকে ফিজিক্যালি থাকতে হচ্ছে, কষ্ট হয়। সেই জন্য তাকে প্রশ্ন করলে না, তার উত্তর দিতে অনেকটা একটা টাইম লাগ যায়, দেরি হয়। তোমাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা তুমি চা খেয়েছো? হ্যাঁ। কি? চা? হ্যাঁ চা খেয়েছি। মানে অনেকক্ষণ বাদে, তার কারণ তাকে ফিরে আসতে হলো তোমার বাস্তবে, সেই সময়টা দিতে হবে তাকে ফেরবার। সেই কারণে অ্যাক্টিংটা ওই রকম। কঙ্কনের অভিনয়টা দেখে অনেকক্ষণ ভেবে তারপরে হ্যাঁ।
মানে এই যে মানে কঙ্কনার যে চরিত্রটা আর কি মিঠি, মানে পরে শেষ দিকে যখন আমরা মানে সিনেমাটা শেষ দিকটায় যখন আসে তখন ওর বাস্তবটাকেই আমাদের তখন মনে হয় একদম রিয়েল, কারণ এই ঘটনাগুলো ওর মানে এই কোথাও বলা হয়েছে, ঘটেনি হয়তো, কিন্তু ওর মাইন্ডের মধ্যে প্লে করেছে। আর তাছাড়া কি জানো তো, এতদিন তো ও অন্যদের বাস্তবের মধ্যে বেঁচেছে, এবার ওর বাস্তব কেউ পাক না। আমার এখানে মনে হয়েছিল যে একটা সারিয়ালিজম কাকে ব্যবহার করি একটা উত্তরণের মাধ্যম হিসেবে, একটা ট্রান্সেন্ডেন্টাল একটা লিপ করা। এই সারিয়ালিজমটা আমাকে খুব ইন্টারেস্ট করে এবং আমি অনেক ছবিতে ছোটো ছোটো জায়গায় ঢুকিয়ে দিয়েছি। যুগান্ততে হঠাৎ মাছ নিয়ে মেয়েটা বলে যে অ্যাকচুয়ালি মাছটা দেখতে পায়, কোনো দর্শক তো প্রশ্ন তোলেনি আমাকে যে কেন মাছটা ওখানে দেখা গেল, ওখানে মাছটা হঠাৎ ও পেলো কী করে মাছটা। কিন্তু এটা একটা ছোট্ট মানে যুগান্তর ক্ষেত্রে ওই পার্টিকুলার সিনটা একটা ছোট্ট একটা সারিয়াল লিপের মতন। আবার আগুনটা একটা রিয়েল সারিয়ালিজম, কারণ আগুন ওখানে তো আসতে পারে না। একদম তাই। হ্যাঁ, তো কিন্তু ওখানে যে মানে তুমি ধরো যুগান্তর কথায় যদি আসি, আমার মনে হয় যুগান্ত তোমার একটা শ্রেষ্ঠ ছবি আর কি। এবং তুমি 95 সালে যে কথাগুলো বলে দিয়েছো পরিবেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এবং সবচেয়ে বড় কথা মরালিটির ক্রাইসিস নিয়ে। কারণ মরালিটির ক্রাইসিস নিয়ে এখন আর সেভাবে ছবি হয়ই না, আমি তো দেখি না আর কি, খুব কম দেখি। সম্পর্ক হয় হয়তো পিতৃতন্ত্র বা ফেমিনিজম সব কিছু নিয়ে হয়, কিন্তু মরালিটির ক্রাইসিসটা যে জীবনের একটা ক্রাইসিস আর কি, যে কোনো দুটো মানুষের মধ্যে সব থেকে বড় ক্রাইসিস বা সব থেকে বড় মিল বা অমিলের জায়গা হচ্ছে এই মরালিটির জায়গাটা, সেইটা নিয়ে কেউ কিছু বলে না। তো তোমার মনে হয় না যে তুমি যুগান্তটা বড্ড আগে করে ফেলেছো? মানে এখন তো পরিবেশ নিয়ে সব কিছু নিয়ে কথা হচ্ছে। আমি একদিন শাবানাকে বলেছিলাম যে যুগান্ত শুড হ্যাভ বিন মাই সোয়ান সং, আমার লাস্ট ছবি হওয়া উচিত ছিল যুগান্ত। কারণ যুগান্তর মধ্যে আমি কতগুলো কথা বলেছি যেটা আমার মনে হয় যেটা সত্যি সত্যি অরিজিনাল। যেমন প্রত্যেকটা জিনিস আরম্ভই করেছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা সময় সীমা থাকে। এই মানুষের সম্পর্ক, এই পৃথিবীটার যেমন, পৃথিবীটা যে একটা অর্গানিজম বা হোয়াটএভার, তার যে আয়ু একটা, আমরা তো বৈজ্ঞানিকভাবে জানি যে তার একটা আয়ু সীমা আছে। একটা সময় যখন সূর্য হয়ে যাবে, বেশি গরম হয়ে যাবে, পৃথিবী পুরো ছাই হয়ে যাবে, সূর্য ফাইনালি যখন নিভে যাবে তখন তো অবভিয়াসলি কোথাও কোনো প্রাণের থাকবে না, অস্তিত্বই থাকবে না। সেগুলো আমরা বৈজ্ঞানিকভাবে জানি, কিন্তু আমরা ভাবি কি, কিন্তু আমাদের বিষ্ণু পুরাণ যদি পড়ো তাহলে তার মধ্যে যা রয়েছে তার মধ্যে একটা পোয়েটিক ট্রুথ রয়েছে যে বারবার প্রলয় আসবে, প্রলয়ের মধ্যে থেকে নতুন সৃজন আরম্ভ হবে, নতুন সৃষ্টি আরম্ভ হবে। সেটা আমার তো এখন বলতে বলতে গায়ে কাঁটা দেয়। আমার এত ভালো লাগে এই আইডিয়াটা যে এটার মধ্যে আমি বলছি যে বৈজ্ঞানিক কিনা জানি না, বাট দেয়ার ইজ এ পোয়েটিক ট্রুথ, একটা কাব্যিক একটা সত্য আছে যে শেষ তো হবেই, শেষের পরে আবার শুরু। সেটা তুমি বিজ্ঞানের দিক থেকে যদি দেখো তাহলে মানে ব্ল্যাক হোল সব কিছু টেনে নেবে, তারপরে আমরা জানি না ব্ল্যাক হোলের ভেতর থেকে ওপারে বেরোনোর কোনো জায়গা আছে কিনা। এবার যদি তুমি সেইটার কথা ভাবো যে কিভাবে পৃথিবী শুরু হয়েছিল, সেটা এখনো থিওরি, যেটা ওই একটা এক্সপ্লোশন, বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থেকে আরম্ভ, তাহলে কি বিগ ব্যাংটা কোনো ব্ল্যাক হোলের ভেতর থেকে এসেছিল? এই সব প্রশ্ন মাথায় ঘুরতে ঘুরতে ছবি হয়ে যায় আর কি। মানে তুমি যে কথাটা বললে যে আগুনটা ওখানে তো আগুনটা এলো আর কি, মানে ওটা সত্যি, সত্যি না আমরা জানি না, এক্স্যাক্টলি সত্যি না মিথ্যে সেটা আমরা জানি না। আমার যেটা মনে হয় তার আগেই একটা ডায়লগ ছিল যেখানে গালফ ওয়ারের কথা বলা হচ্ছে এবং সেখান থেকে অয়েল স্পিল হচ্ছে এবং পাখিরা মারা যাচ্ছে, এবং সেইটা নিয়ে যখন অনু চিন্তা ভাবনা করছে এবং তার একটা ডান্স ক্রিয়েশন করছে, সেইখানে অঞ্জন দত্ত যে চরিত্রটি করেছে দীপু, তো তার সেখানে একটা অসুবিধে হচ্ছে যে এতটা কষ্টটাকে শুধুমাত্র একটা শিল্প দিয়ে পোট্রে করলে সেই কষ্টটা হয়তো তার মানে গুরুত্বটা কমে যায়। এবং তখন যখন মানে এটা ওর দিক থেকে একটা ভাবনা, ভাবনা, এবং যখন ও বলে যে হয়তো ওই
অয়েল স্পিলটা এখানে যদি চলে আসে তাহলে কি হবে আর কি, যখন আমরা পরে আগুন জ্বলার দৃশ্যটাতে করি তখন সময় বলে দীপক যে অঞ্জন বলে যে আমি আর সমুদ্রের দিকে তাকাতে পারি না, আমার দেখলেই মনে হয় যে ভাবলেই মনে হয় সমুদ্রের তাকালে যে মাইলের পর মাইল জুড়ে তেল ভাসছে। তো তখন সেই সময়টা আসলে এই গালফ ওয়ারটা আমাদের প্রচণ্ড নাড়া দিয়েছিল, সাংঘাতিক। ওই পাখির ইমেজগুলো আমাদের প্রত্যেকে আমরা শিউরে উঠেছি ওটা দেখে, যে সারা ডানা ভিজে গেছে তেলে, উঠতে পারছে না, ভীষণ বিচ্ছিরি লেগেছিল। তো সেই এখন কি হয়, চারপাশে যেগুলো ঘটছে সেগুলো তো তোমার ওপর ছাপ ফেলছে অ্যাজ আ পার্সন, অ্যান্ড সেই পার্সনটাই তো ফিল্ম মেকার, সেটা তো আলাদা লোক নয় যে ছবি বানাচ্ছে আর যার উপর এইসব জিনিসের প্রভাব পড়ছে, দুটো তো আলাদা মানুষ নয়। ফলে যে প্রভাবগুলো পড়ছে সেগুলো ছবিতে স্বাভাবিকভাবে বেরিয়ে আসছে। তো সেখানে যখন বলছে যে, তখন অনু তার উত্তরে বলছে যে তেল কী করে ভাসতে পারে, এটা অ্যারেবিয়ান সি হলেও বা একটা কথা ছিল, বে অফ বেঙ্গলে কোথা থেকে আসবে। তখন ও বলে তুমি ভূগোলের কথা বলছো, জিওগ্রাফিক্যাল কথা, কিন্তু ভায়োলেন্সের কোনো বাউন্ডারি হয় না। হ্যাঁ, তোমার ছবিতে এই যে তুমি যখন বললে গালফ ওয়ার, আমি খেয়াল করেছি যে তুমি যখনই কোনো সিনেমা করো সেই সময় ধরো মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার বলো, যুগান্ত বলো, বা যখন পার্ক অ্যাভিনিউ 15 পার্ক অ্যাভিনিউতে যখন ও টিভিতে সাদ্দামের ইয়েটা দেখে, অথবা পারমিতার একদিনে যখন ও কন্টিনিউয়াস খবর শোনে, সোহিনী যে খুকু যে চরিত্রটি করেছে। তো তোমার কি মনে হয় যে একজন, আমি ফিল্ম মেকার শুধু বলছি না, আমি একজন শিল্পী হিসেবে তোমাকে বলছি, যে তোমার এই চারপাশে যা ঘটছে সেটা তোমার শিল্পে দেখানোটা খুব জরুরি, বা আমার শিল্পী সেটা চলে আসে। শিল্প সৃষ্টিটা একটা অদ্ভুত জিনিস, খুব খুব যে একটা পরিকল্পিতভাবে হয়তো সবসময় তা না, গল্পটা একটা মাথায় এলো এবং গল্পটার পয়েন্টস জট করছি, বা কি আমি আমার মা যখন বেঁচেছিলেন মাকে ভীষণ বলতাম, বা আমার অ্যাসিস্ট্যান্ট দুলাল যখন বেঁচেছিল তাকে বলতাম, বা অনেককে বলি, এখনও বলি, কল্যাণকে বলি, আমার বোনকে বলি, বা কাউকে বন্ধুদের বলি, বলতে বলতে ডিটেলগুলো বাড়তে থাকে এবং বলতে বলতে ওইগুলো চলে আসে, এবং সেই চলে আসাটা একটা, ওইটা আসলে ভেতরে না একটা কীরকম অন্তঃসলীলাভাবে এই ভাবনাগুলো থাকে, বুঝেছো? এবং যখন তারা বেরিয়ে আসে তখন সেই যে বেরিয়ে আসার ওপর যে আমার খুব কন্ট্রোল থাকে তা নয়, সুতরাং পরিকল্পিতভাবে ওটা করি না আমি, ওটা অটোমেটিক্যালি এসে যায়। তুমি যেটা নিয়ে তুমি খুব ভাবছো, যেটা নিয়ে তোমার মনের মধ্যে একটা জারিয়ে চলেছে দিনের পর দিন, সেটা বেরিয়ে আসবে, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমি আবার আমার প্রিয় একটা ছবিতে আবার ফিরে আসবো, কারণ আমার কিছু প্রশ্ন রয়ে গেছে আর কি। সেটা হচ্ছে যে পারমিতার একদিন। আচ্ছা, পারমিতার একদিনে তুমি একটা অসম বন্ধুত্ব দেখিয়েছো, শাশুড়ি বউয়ের বন্ধুত্ব, যেটা সাধারণত হয় না বলেই আমরা জানি, হলেও মানে ব্যতিক্রম আর কি, একদমই মানে কি বলবো, একটা স্টিরিওটাইপের উল্টো আর কি। ইনফ্যাক্ট যখন শাশুড়ির অসুস্থতার সময় তার ডিভোর্সি বউ ফিরে আসছে, তখন টিভিতে কীর্তন হচ্ছে, বহুদিন পরে বধূয়া আইলে দেখানো হইতো পরানো গেলে। মানে এই আশ্চর্য যে থিমটা, মানে প্রথমে তারা বন্ধুত্ব হচ্ছে, তারপর বউ ডিভোর্স করে চলে যাচ্ছে, এবং যখন শাশুড়ির শরীর খারাপ হচ্ছে সে এসে প্রাণ দিয়ে করছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে এই বাড়িটা এবং শাশুড়ি সম্পর্কে ওর থেকে ভালো আর কেউ বেশি জানে না আর কি। মানে এই জিনিসটা তুমি ডেভেলপ করলে কি করে? এটা খানিকটা তোমার যেখানে পরমা শেষ হয় সেখানে মানসিক দিক থেকে, থিমের দিক থেকে যেখানে পরমা শেষ হয় সেখানে পারমিতার একদিন শুরু হয়। পরমাতে এই যে প্রাইমারি রিলেশনশিপটা কি, পরমা আর তার স্বামীর, আর বাকিগুলো সব সেকেন্ডারি রিলেশনশিপ, মানে শাশুড়ির সঙ্গে, ননদের সঙ্গে, এদের সঙ্গে, যাদেরও কাকিমা, বৌদি, অমুক তমুক, যেটা বারবার বলা হয়েছে, জেঠিমা ইত্যাদি, তাদের সঙ্গে যে রিলেশনশিপগুলো, সেটাকে ও একটা সময় ভেবেছিল যে ওগুলো 1-to-1 রিলেশনশিপ, কিন্তু যখন স্বামীর সঙ্গে সম্পর্কটা ভেঙে যায় সেই সম্পর্কগুলোতেও ফাটল ধরে যায়, তাই না? পারমিতার একদিনে এসে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের দুজনের একটা প্রাইমারি রিলেশনশিপ তৈরি হলো, স্বামীর সঙ্গে না, শাশুড়ি আর ছেলের বউয়ের মধ্যে। এখন
এই আইডিয়াটা এলো কোথা থেকে, এটা প্রশ্ন তো। একজন অনেক বয়সে আমার বাবার এক বন্ধু, তিনি আবার বিয়ে করেছিলেন, তার 4 ছেলে ছিল। তার যখন তিনি আবার বিয়ে করলেন এবং তার অল্প দিন পরেই তিনি মারা গেলেন। তখন শ্রাদ্ধটা হচ্ছে ব্রাহ্ম সমাজে, তখন 4 ছেলে এবং তার মানে সদ্য বিবাহিতা যিনি স্ত্রী, মানে সেকেন্ড বউ, তিনি বসে, তার সামনে বসে তারা যা যা করতে হয় আর কি রিচুয়ালসগুলো সেগুলো করছেন। প্রথম স্ত্রী যিনি, তিনি একটা বেঞ্চে বসে চুপ করে বসে আছেন, চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে দেখছি। তারপর আমি ভাবছি, অনেকেই গিয়ে দেখছি প্রথম যিনি স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে, যেন তিনি স্ত্রী, কিন্তু তিনি তো এখন স্ত্রী নন, তিনি তো ডিভোর্সড। তখন আমার মনে হয়েছিল যে একটা সই করলে সমস্ত সম্পর্কগুলো ওভারনাইট বদলে যায়, এটা কি সম্ভব? এটা আমার আসে এরকম একটা জার্ম, একটা ভাবনা থেকে আস্তে 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 সেটা একটা, যেরকম একটা বীজ পুঁতলে আস্তে আস্তে গাছ হয়, সেরকমভাবে ওটা হয়। কিন্তু এই ইনিশিয়াল ভাবনাটা এটা ঠিক সব কি শেষ হয়ে যায়। আমারও তো ডিভোর্স হয়েছে। আমার আগে 2জন শাশুড়ি মা যারা ছিলেন, তাদের সঙ্গে আমার খুব ক্লোজ সম্পর্ক ছিল। যখন মুকুলের মা, তার চোখ অপারেশন হচ্ছে, তখন আমি যাইনি, যখন প্রথম দিকে যাইনি, কারণ আমার কাশি হয়েছিল, আমি চাইনি যে কোনো রকমের ইনফেকশন হোক। তারপরে আমি যখন গেলাম, এক গাল হাসি, আমি জানতাম তুই আসবি, আর কেউ আসুক না আসুক, না ঠিক আসবে বলছেন। তো এই যে সম্পর্কটা, এটা কি মিথ্যে? এটা তো মিথ্যে নয়, মানে হতেও পারে না। মানে একজনের সঙ্গে সম্পর্ক চলে গেলে অন্য সম্পর্কগুলো কেন শুধু শুধু ছিন্ন হয়ে যাবে? হ্যাঁ, সেটাই সমাজে হয়ে থাকে। কারণ তোমাকে তো যে তোমার স্বামী, তার সঙ্গে ঘর করতে হচ্ছে। তুমি ধরো এটা যদি, গল্পটা কি শরৎচন্দ্রের নাম হচ্ছে সেই ভুলে যাই, যেখানে ও মানে বলছেন যে ওই বড় ভাই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, স্ত্রী বলছে যে আমাকে তার সঙ্গেই যেতে হবে, সেটাই আমার আসল ঘর। হ্যাঁ হ্যাঁ, এখন আজকাল তো সেরকম নেই। তখন না ভাবা যেত না যে তুমি স্বামীর সঙ্গে চলে, স্বামীর সঙ্গে অমুকের ঝগড়া হয়েছে বা মনোমালিন্য হয়েছে বা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না, সেটা আমি রাখতে পারবো না। কিন্তু এখন তো আর সেটা হয় না, আগেও অনেক সময় সেটা হতো না, কিন্তু আমরা জানতাম না, জানতে পারতাম না। আমরা সবই হতো, মানুষ তো মানুষই, মানুষ বহুদিন ধরে যা ছিল তাই আছে। এই কন্ডিশনিংগুলো সমাজ মানুষের ওপর চাপিয়ে দেয়, মানুষের মনগুলো তো যা ছিল তাই আছে না। এই যে ধরো তুমি পারমিতার একদিনে, যেখানে এই যে ডিভোর্সি বউ বলছে এবং সে ফিরে আসছে, এবং তুমি যে গল্পটা বললে আর কি, এই যে ধরো পারমিতার একদিনে তুমি দেখিয়েছো যে পারমিতা এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারলো, একটা লাভলেস ম্যারেজ থেকে ও বেরিয়ে যেতে পারলো, কিন্তু ওর শাশুড়ি পারলো না। ফলে শাশুড়ি একটা, মানে যেখানেও একদম যখন ওর বিয়ের কথাটা বলে এসে শ্রীবাস্তবের সঙ্গে, প্রথমে রাগ করে, রেগে যায়, কথা বলে, এবং তারপরে মিনতি করে যে পারমিতা তুমি যেও না আর কি। হ্যাঁ, মানে এটা তো ওর নিজস্ব একাকিত্বের জায়গা থেকে। আবার যখন আমরা দেখি যে পারমিতা সেবা করতে আসছে, তখন দীপুর যে দ্বিতীয় স্ত্রী, সেও বোঝা যায় যে একদম একা ওই বাড়িটাতে, মানে ও কিছু জানে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এবং সেটা তুমি ভীষণ ভালো দেখিয়েছো, তুমি ওই যে ডুগডুগির শব্দে বারান্দায় যায়, এবং ওই একটা শটে তুমি এত সুন্দর দেখিয়েছো ওই এটাকে। হ্যাঁ, কিন্তু এইটা যেরকম একটা জিনিস যে ও বেরিয়ে যেতে পারে না সম্পর্কটা থেকে, কিন্তু আবার যখন এই যে ওর স্বামী মারা যায় আর কি, মানে যখন পারমিতার শ্বশুর মারা যায় আর কি, তখন খেতে বসার যে সিনটা রয়েছে, যে হ্যাঁ মাছের কাঁটাটা খাচ্ছে, সেইটা আমার দেখে তোমাকে মনে হয়েছিল যে উনি স্বামী মারা যাওয়াতে যত না বিহ্বল, তার থেকে অনেক বেশি চিন্তিত বোধহয় যে আমার কি এটাই শেষ মাছ খাওয়া। না, আমার মনে হয় যে আমি যেভাবে করেছিলাম সেটা হচ্ছে যে স্বামী মারা গেছে, সেটার এলো শোকের থেকেও একটা ধাক্কা, যে ও আচ্ছা, তাহলে আমার জীবন, মানে তখনও আমার মনে হয় যে সনকা, আমার চরিত্রটা যেটা,
সে খুব পরিষ্কার করে কিছু ভাবতে পারছে না, হাতে মাছের কাঁটাটা নিয়ে শুনছিল, অন্যমনস্কভাবে সেটা চুষলো। এখন কেন সেটা চুষলো, কিছু ভেবে চষে ওটা চুষছিল বলে আমার মনে হয়, অন্যমনস্কভাবেই চুষছিল, কিন্তু তার মধ্যে একটা বিরাট আইরনি লুকিয়ে রয়েছে, একটা প্রতীক লুকিয়ে রয়েছে যে এইটা ও আর পাবে না। কিন্তু সেটা কি তখন সে ভাবছিল? আমার মনে হয় না। তাহলে দ্যাটস টু সিম্পলিস্টিক। আচ্ছা, বুঝতে পেরেছো? ওটা আমার মনে হয় না। আমার মনে হয় যে অন্যমনস্কভাবে আমার মুখে দিল। ইনফ্যাক্ট আমাকে সোহাগ, তখন সোহাগ আমাদের অ্যাক্টিং কোচ, তিনি বললেন, আমি ওটা ধরে এরকম করে ছিলাম, চুষছিলাম, মুখ থেকে বার করে তাকালাম, তারপরে এদিকে তাকালাম, সব বলে আরেকবার চুষবি ওটা? আমি আরেকবার চুষলাম, ওই ভাবটা নিয়েই চুষলাম। এবং আমারও মনে হয়েছিল ওটা আমি হয়তো এমনিও করতাম, কিন্তু সোহাগ বলাতে আরও একটা জোর পেয়ে গেলাম, করলাম। এটা আমার মনে হয় যে ও তখনও হৃদয়ঙ্গম করতে পারেনি, বুঝতে পারেনি যে এক্স্যাক্টলি কি এই ঘটনাটা ঘটেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বামী মারা গেছে, এই অবধি বুঝেছে। কিন্তু ওকে যেটা আমার নিজের ভীষণ করে ভাল লেগেছিল সেটা হচ্ছে যে ওইখানে সবাই আত্মীয় স্বজনরা এসছে, এবার প্রত্যেকের বাড়ির পরিবারের সকলের কী রিয়াকশন সেটা আমার দেখাতে খুব ইচ্ছে করছিল, মজা লাগছিল। কারণ দেখো, পার্শ্ব চরিত্র যারা, তারাও তো ছবির ক্যারেক্টার, মানে তাদের একদম ছেড়ে দিলাম, তাদের দেখালাম না, এটা আমার ভাল লাগে না। তো বাচ্চা দুটো, তার দাদু মারা গেছে, আমি গেছি, তারা বসে বসে লুডো খেলছে, সামনে উপুর হয়ে লুডো খেলছে একেবারে মন দিয়ে। অন্যরা কি করছে, পরমা আপ্যায়ন করছে, ওর যা এখন অন্য জায়গায় চলে গেছে, সে দেরিতে এলো, এইসব তো হচ্ছে। কিন্তু মাঝখানে একবার পরমা বলছি, সরি, দেখেছে গুলিয়ে যায়, পারমিতা বলল যে আমি তাহলে দেখে আসছি, মা এই সবে শুতে গেলেন, আমি দেখে আসছি। তো তারপরে গিয়ে কি দেখে যে না, যেই সিরিয়ালটা তাকে দেখতে দেয়া হতো না, কারণ শ্বশুরমশাই এত ঝামেলা করতেন, সেই সিরিয়ালটা বসে বসে এবার গোগ্রাসে গিলছে আর পান খাচ্ছে। মানে সেটা তার কাছে ফ্রিডম এতদিন বাদে। এবং তারপরে আছে যে ওর এক যা অলোকনন্দা, সে বলছে যে আহা বেচারি সনকা নাকি বড় একা হয়ে গেল বেচারি, ইমিডিয়েট কাট করে আমরা যাচ্ছি ছাতে ঘুড়ি ওড়াচ্ছে। মানে এটার যে একটা অদ্ভুত আনন্দ, মানে অনেক আছেন বিধবা, যাদের আগেকার দিনের বিধবারা বিশেষ করে, যাদের মানে স্বামী মারা যাওয়ার পর তারা সেই অপারেশন থেকে মুক্তির একটা স্বাদ পেতেন। এটা কিন্তু বহু বহু দেখা যায়। তো ওই কাটটা আমার নিজের ভীষণ পছন্দ, যে যখন এই করে ওই ঘুড়িটা ওড়াচ্ছে, ঢ্যাঁড়স কোথাকার বললো ছেলেকে, মানে ও আনন্দ। ছোটোবেলায় যেগুলো করতো সেগুলো তো একসময় বলছে না পারমিতাকে, যে আমি সাঁতার কাটতুম, অমুক করতুম, তো দিঘি এপার ওপার করতুম, এইসবগুলো বাজি বানাতুম দাদাদের সঙ্গে ইত্যাদি, এগুলো বলছে আর কি। তো তার ভেতরকার মানুষটা যেন ছাড়া পেল। আচ্ছা, এই পর্বের আমি শেষ প্রশ্নে আসছি তোমার কাছে। ঘরে বাইরে আজ যে সিনেমাটা তুমি করেছো, সেইটাতে তুমি এখনকার সমাজ, এখনকার রাজনীতি সব কিছু নিয়ে কথা বলেছো, বিভিন্ন রেফারেন্স এসছে আমাদের এখানে ছবিটাতে। তাহলে তুমি নিজস্ব গল্পে কেন করলে না? কেন তুমি ওই মানে রবীন্দ্রনাথের ঘরে বাইরের আদলে করলে এটা? আসলে কিছুদিন ধরে আমার এই এখনকার যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটাতে রবীন্দ্রনাথের কয়েকটা গল্পের সঙ্গে খুব মিল লাগছিল। একটা গোড়া আমার ইচ্ছে হয়েছিল একবার করতে, ঘরে বাইরে ও মিল লাগছিল। কেন আমি নিজের এটা করলাম না আমি জানি না, কারণ জিনিসটা শুরু হয়েছিল একটা স্বপ্ন থেকে। গৌরী লঙ্কেশকে খুন করা হলো যখন, তখন সেদিন আমি রাত্রে ঘুমোতে পারিনি, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, একটু স্বপ্ন দেখলাম যে একজন ফার্স্ট টাইম ফিল্ম মেকার, যে একটা রে বাফ আর কি, সত্যজিৎ রায়ের ভীষণ অনুরাগী, সে একটা ছবি করছে ঘরে বাইরের একটা এখনকার সংস্করণ, আজকে ঘরে বাইরের কী অবস্থা। হ্যাঁ, এবং আমি বুঝতে পারছি যে সেই ফিল্ম মেকারটি আমি, যদিও আমি ফার্স্ট টাইম ফিল্ম মেকার নই, কিন্তু এক অর্থে প্রত্যেকটা ছবিই ফার্স্ট ছবি, প্রত্যেকটা ছবি অ্যাপ্রোচ করা হয় ফার্স্ট ছবি হিসেবে, নতুন করে শুরু করা। তো সেই জন্য আমি, এবং আমার হয় না, আমার ইউজুয়ালি একটা আইডিয়া এলে সেটা অনেক দিন লাগে, অনেক সময় কয়েক বছর লাগে ভেতরে জারিয়ে তারপরে একদিনই হয়। এটা আমি মানে স্ট্রেট উঠেই ফোন করলাম SVF কে, শ্রীকান্তকে ফোন করে বললাম তোরা করবি,
ছবিটা? বলে হ্যাঁ, এসে বলো গল্প। তো যাই হোক বললাম, ভালো লাগলো। এইভাবে ছবিটা হয়ে গেল। কিন্তু আমি ভাবছি, তোমার প্রশ্নটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি যে কেন আমি ঘরে বাইরে আজ করলাম, আমি নিজেই একটা গল্প করতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল যে এত ফিট করে মানে ওখানকার সন্দীপ, রবীন্দ্রনাথের সন্দীপ, সেও তো একদিক থেকে এক ধরনের কি বলবো, ইমোশন ড্রিভেন একটা জিনিস, মানে তার লজিক, ভাবনা চিন্তা, মডারেশন এগুলো নেই। সে একেবারে পোড়াও তো পোড়াও, সব কিছু পুড়িয়ে ফেলো, আগু পাছু বিচার করবে না, তাতে কার কী ক্ষতি হলো, এইসব সমস্ত বিদেশি কাপড় পোড়াও। এদিকে নিখিলেশ যে অনেক মডারেট, সে দেখছে যে তাহলে আমার যে গরিব মুসলমান প্রজা তাদের কি হবে, তারা কিনতে পারবে না, এই জামা কাপড়গুলো তো ইন এনি কেস টেকসই হয়ও না ভারতে, যেখানে তো প্রডিউস তখন। তো এই যে একটা ভেবে চিনতে কাজ করা এক ধরনের লোক থাকে, আর এক ধরনের লোকটা ঝোঁকের বসে কাজ করে, হ্যাঁ, এবং তাদের খুব রিলায়েবলও নয় তারা। এইটা আমার মনে হয়েছিল একদম মানে ফিট করে যাচ্ছে, তার জন্যই আমার করবার ইচ্ছেটা হয়েছিল। খালি একটাই জায়গায় অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে বিমলা অন্তঃপুরবাসিনী, সে অন্দরমহল থেকে বারমহলে গেল। সেটা ইনফ্যাক্ট সত্যজিৎরা খুব সুন্দরভাবে দেখিয়েওছেন। কিন্তু রবীন্দ্রনাথের গল্পেও রয়েছে যে প্রথম বাইরে যাচ্ছে, অন্দরমহল থেকে বারমহলে পা দিচ্ছে। তো সেইখানে আমার যেটা মনে হয়েছিল যে ওকে আজকালকার দিনে সেরকম মেয়ে পাওয়া মুশকিল, তাহলে কী করে সেটা করা যায়। তখন আমার মনে হয়েছিল যে মেয়েটি যদি ওদের না হয়, অ্যাডপ্টেড হয়, যে তাকে অ্যাডপ্ট করে তারপরে বোর্ডিং স্কুলে দিয়েছে, বোর্ডিং স্কুলে দেওয়ার পর মেয়েদের সঙ্গেই পড়েছে, তারপরে এখানে কলেজে মেয়েদেরই কলেজে পড়েছে, সেখানে ইনফ্যাক্ট বলছে ওকে অনির্বাণ যে চরিত্রটা বলছে নিখিলেশ বলছে প্রথমে মেয়েদের স্কুল, তারপরে মেয়েদের কলেজ, তারপরে তো বিয়েই করে ফেললে। হ্যাঁ, সুতরাং সে ঠিক বাইরের পুরুষকে দেখার সে সুযোগটা পায়নি, এবং তাতে আরেকটা অ্যাডেড জিনিস হলো যে দলিত করা গেল। হ্যাঁ, তাই আমার মনে হয়েছিল এখন এই সব জিনিসগুলো উপরে উঠে এসেছে আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে, সেগুলোকে খুব সুন্দরভাবে আনা যায়। মানে আমার খুব এই প্যারালেলসগুলো খুব ইন্টারেস্টিং লাগছিল। অনেক ধন্যবাদ রিনাদি, তোমার সঙ্গে গল্প তো শেষ হবে না, আরও অনেক গল্প করার বাকি রইল। আমরা ফিরে আসবো আরেকটি পর্ব নিয়ে। আপনারা দেখতে থাকুন ডাক বাংলার পর্বে অপর্ণা সেনের সাক্ষাৎকার। নমস্কার। নমস্কার।